এটাও সত্যি কথা যে বাংলাদেশে আমাদের ঢাকার যদি আমি বলি যে ঢাকার আসলে এখানে যেভাবে অপরিকল্পিতভাবে ঢাকা নগর গড়ে উঠেছে, সেখানে কিন্তু আপনি একটা নগরের যে সুস্থ জীবন যাপন করা, এটা শুধু ডেঙ্গু বলে না, অন্য অন্য সব কিছু আপনি যদি দেখেন সব ব্যাপারেই কিন্তু এটা কিন্তু একদিনে হয়নি, একটু 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 করে কিন্তু জিনিসটা হয়েছে। তো সেই জন্য নগর পরিকল্পনাটা সবসময় অত্যন্ত প্রয়োজনীয়। আর উত্তরে তো একটা আমাদের ঘাটতি গেছে, কারণ একটা সময় কিন্তু মেয়র শূন্যও ছিল। আমাদের প্রয়াত আনিস ভাই মারা যাওয়ার পরে বেশ কিছুদিন কিন্তু মেয়র পদটা কিন্তু খালি ছিল। তো সেখানেও আমার মনে হয় যে ব্যবস্থাপনায় জায়গায় যে ঘাটতিটা হয়েছে, আর নাগরিককেও অনেক সচেতন হতে হবে। তবে এটা সত্যি কথা, ডেঙ্গুটা হওয়ার পরে আমি যেহেতু সাংসদ, আমি বলতে পারি আমরা কিন্তু সংসদ থেকে, আমরা স্পিকার মহোদয়ের থেকে আমাদের চিফ হুইপের কাছ থেকে আমরা কিন্তু সারাক্ষণ SMS পেয়েছি, আমাদেরকে ডাকা হয়েছে, আমাদের কিন্তু সারাক্ষণ বলা হয়েছে যে জনগণকে যেন এটার ব্যাপারে আমরা কিভাবে সম্পৃক্ত করে এটাকে আমরা প্রতিরোধ করতে পারি। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংবিধান সংস্কার কমিশনের সদস্য ছিলেন তিনি, ব্যারিস্টার মঈন ফিরোজী। আমার ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য, লেখক, কলামিস্ট গোলাম মাওলা রনি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রথমে একটু আপনাদের কাছ থেকে প্রতিক্রিয়া শুনতে চাইব। বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পরে বিদেশ সফরে গেলেন, প্রথমে মালয়েশিয়া এবং সেখান থেকে চীনে যাচ্ছেন। সো বর্তমান ভূ রাজনীতির বাস্তবতা এবং সামগ্রিক বিবেচনা থেকে এই সফর দুটোকে কীভাবে দেখছেন আপনারা? ব্যারিস্টার মঈন ফিরোজী। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শকদের ধন্যবাদ। আমাদের বিশেষ করে মিডল ইস্টের ক্রাইসিস এখন একটা পর্যায়ে চলে এসছে যেখান থেকে হয়তো আমরা এই ক্রাইসিসটা থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে। সেই সময়ে এই সফরটা বহুমাত্রিক, এটার একটা ইম্প্যাক্ট আছে আমাদের, বিশেষ করে এই সাউথ ইস্ট এশিয়া এই অঞ্চলের কনটেক্সটে। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়ার কিছু প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন, আমি যদি আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হলো, আমাদের শ্রমবাজার যেটা মালয়েশিয়ায় ওপেন হওয়ার সুযোগ আছে, এই শ্রমবাজারটা প্রপারলি যদি আমরা এক্সপ্লয়েট করতে পারি তাহলে আমাদের এমপ্লয়মেন্ট রিলেটেড যে ইস্যুসগুলো আছে সেখানে এটা একটা বড় ইম্প্যাক্ট হবে। অ্যাট দ্য সেম টাইম মালয়েশিয়ার সাথে আমাদের দ্বিপাক্ষিক অনেক ব্যবসায়িক সম্পর্ক তৈরি হচ্ছে। রিসেন্টলি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতেও মালয়েশিয়া বড় ইনভেস্টর হিসেবে এসছে। সো আমরা সেখানে একটা বড় এক্সচেঞ্জের সুযোগ দেখছি। মালয়েশিয়ান সফরটা আমি অনেকটা ব্যবসায়িক কনটেক্সটেই দেখছি, কিন্তু চায়না সফরের গুরুত্বটা আমার কাছে মনে হয় এটা শুধুমাত্র মানে ব্যবসায়িক বা এইসব বিষয় না, এখানে একটা বিরাট রাজনৈতিক বিষয় জড়িত। প্রধানমন্ত্রী চায়নাকে এই প্রথম সফরের অংশ হিসেবে বেছে নেয়, এটা একটা ইন্ডিকেশন যে চায়না বর্তমানে এই বিশেষ করে এই সাবকন্টিনেন্টে চায়নার যে সামনের বহু সুদূর প্রসারে অনেকগুলো পরিকল্পনা আছে, সেই পরিকল্পনায় বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারার সুযোগ আছে। সেই জন্যে চায়নার সফরটাতে আমার ধারণা যে এই অঞ্চলের বিশেষ করে ইন্দো পাক রিলেশন, আমাদের সাথে ভারতের যে রিলেশনস, এই সব কিছুর একটা বড় ধরনের ইম্প্যাক্ট আছে। উপর্যুপরি এর সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে চায়না তার বাংলাদেশে বলা যেতে পারে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে একটা বড় কন্ট্রিবিউটরি ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছে। সো চায়নার সারা বিশ্বে এখনকার যে ভূমিকাটা, এই ভূমিকাটা দেখা যাচ্ছে যে তারা এক ধরনের আমেরিকার পরে
সুপার পাওয়ার হিসাবেই আবির্ভূত হয়ে দাঁড়িয়েছে এবং শুধুমাত্র এই সাবকন্টিনেন্ট না, সারা পৃথিবীতেই তার সেটা এখন যথেষ্ট গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে। বিশেষ করে এই ইরান এর সাথে যুদ্ধে চায়নার ইনিশিয়েটিভটাই কিন্তু আসলে এই বর্তমান যে ইনিশিয়েটিভ যেটা চলছে, এটা চায়নার ভূমিকাটা সবচেয়ে বেশি। তো সেই কনটেক্সটে চায়না বাংলাদেশের জন্যে একটা বড় ধরনের ফ্যাক্টর হিসেবে দাঁড়াবে। আমাদের যদি অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে এখানে আমি চায়নাকে দেখি, সেক্ষেত্রে অবশ্যই চায়না যদি আমাদেরকে প্রপার সাপোর্টিং ফ্যাক্টর হিসেবে দাঁড়ায়, তাহলে আমাদের জন্য ভবিষ্যতে অর্থনৈতিক অগ্রযাত্রার পথে এটা বড় ধরনের সুবিধে তৈরি করবে। বিশেষ করে র মেটেরিয়ালগুলো আমরা অনেকটাই চায়নার উপর ডিপেন্ডেন্ট। আমরা শুধু না, সারা বিশ্বে অনেকটা র মেটেরিয়াল হিসেবে বিভিন্ন ইন্ডাস্ট্রির চায়নার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। সো ভূ রাজনীতি, অর্থনীতি সব কিছু মিলে এই সফরটা বর্তমান প্রধানমন্ত্রী উনি এখান থেকে শুরু করে দেয়, এটা একটা বার্তা দিয়েছে। এই বার্তাটা আমি মনে করি সামনের দিকে কোন দিকে যায়, অন্যান্য আমাদের প্রতিবেশীরা কিভাবে এটাকে নেয়, সেটা একটা দেখার বিষয়। আমি জানি না, হয়তো এই চায়না সফরের মাধ্যমে আমাদের জন্য যেমন একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট হওয়ার সুযোগ আছে, অ্যাট দ্য সেম টাইম আশঙ্কার জায়গা রয়ে গেছে। বিশেষ করে প্রতিবেশী রিলেশনশিপগুলোর মধ্যে এই চায়না বিশেষ করে আমাদের তিস্তা রিলেটেড যে ইস্যুসটা সামনে বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আমাদের বন্ধু রাষ্ট্রদের সাথে সম্পর্কের কনটেক্সটে। এই পুরো বিষয়টাই এখন আসলে বর্তমান সরকার একটা ইনিশিয়েটিভ নিল। ইনিশিয়েটিভটা আমি মনে করি আমাদের দেশের কনটেক্সটে এটা প্রয়োজন ছিল, এটা একটা ভালো দিক। কিন্তু ভবিষ্যৎ কিভাবে আমরা এটাকে ম্যানুভার করব, কিভাবে এটাকে কন্ট্রোল করব, কিভাবে অন্যান্য দেশের সাথে এটাকে নিয়ে আপনার বেশি কূটনৈতিক সম্পর্কগুলোকে ব্যালেন্স করব, সেটা এখন দেখার বিষয়। জি, আরও শুনবো আপনার কাছ থেকে আমি, মিস্টার গোলাম মোল্লা রনি। আমার কাছে মনে হচ্ছে মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রীর সফরটি, এটি একটি গতানুগতিক সফর। এটা দরকার ছিল মুখ রক্ষা করার জন্য। 4 মাস হয়ে গেল প্রধানমন্ত্রী হয়ে গেছেন, কোনো দেশ থেকে আহ্বান এলো না, কেউ ডাকলো না, কোনো বিদেশি রাষ্ট্র। এই কথা ঠিক নেই। ইন্ডিয়া একদম শপথ নেওয়ার পরপরই চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছে, চিঠি দিয়ে, মালয়েশিয়া থেকে, চীন থেকে আমন্ত্রণ এসেছে। মানে টেলিফোন করে ওনাকে সস্ত্রীক সেখানে যেতে বলেছে। এটা মালয়েশিয়াটা না, ইন্ডিয়াতে না, ইন্ডিয়াটা চিঠিও দিয়েছে। ওই তো চিঠিও দিয়েছে, সস্ত্রীক মোদী সাহেব যেতে বলেছেন। কিন্তু পরবর্তীতে সেই রিলেশনটা ওই পর্যায়ে আসেনি। হয়তো ইন্ডিয়ার পক্ষ থেকে দাদাগিরি ছিল, হয়তো বাংলাদেশের পক্ষ থেকে ওভাবে মানে যাকে বলা হয় যে মাত্রায় তারা ইন্ডিয়ার সাথে রিলেশন করতে চাচ্ছিল সেটা হয়নি। ফলে কি হলো যে সেই যাত্রাটা ঠেকে যায়। অন্যদিকে সাধারণত আমাদের দেশে যেটা হয় যে বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমাদের যেমন সাবেক যিনি তত্ত্বাবধায়ক প্রধান ছিলেন, ইন্টারিম প্রধান ছিলেন, উনি তো 16 মাসে 17টা বিদেশ সফর করেছেন। তো আমাদের দেশের প্রধানমন্ত্রীরা বিরাট একটা বহর নিয়ে প্রতি মাসে বিদেশে যাবেন। তো সেই এরকম একটা রাজা উজির খেলা হবে এবং এটা আমরা দেখব। বিদেশ থেকে এসে তিনি বিরাট একটা সংবাদ সম্মেলন করবেন। তারপর সে সাংবাদিকরা সেখানে গিয়ে, অনুগত সাংবাদিকরা নানা রকম মধুর মধুর প্রশ্ন করবে, আমরা সেগুলো শুনবো এবং আমাদের কান ঝালাপালা হয়ে যাবে। তো এই দিক থেকে যেটা হচ্ছে, গত 4 মাসের মধ্যেই প্রথম তিনি গেলেন। এই 4 মাসে আমরা 4টি মানে অতীতের রেকর্ড যদি আমরা দেখতাম, তাহলে অন্তত 4টি সফর আমরা আশা করেছিলাম। এনি হয়, এমনকি ভুটানও যেতে পারতেন, শ্রীলঙ্কাতে যেতে পারতেন, সম্মেলন, হাতি সম্মেলন, হ্যাঁ, যেখানে ইঁদুর সম্মেলন হতে পারে। এক জায়গাতে গেলেন বলছে আমি দেখে আসছি ইঁদুর, এমন ইঁদুর, গোল গোল চোখ, ওরকম ইঁদুর আমি জীবনে দেখিনি। সাংবাদিকরা বলেন কি স্যার, ইঁদুর আবার এরকম হয় নাকি? আহা, ওরকম চোখ যদি আমাদের থাকতো। তা আমরা আসলে এইরকম জিনিস দেখতে খুব অভ্যস্ত। তো সেখানে তিনি মালয়েশিয়ার সফরে গেছেন। আমার কাছে ঘটনা যাই হোক না কেন, উনি যে গেছেন, আমাদের চোখ কান এখন উদ্গ্রীব হয়ে আছে যে উনি আসার পরে কি বলেন। আর ওনাকে খুশি করার জন্য এখন যে সকল বিএনপি মাইন্ডেড সাংবাদিক যারা তৈরি হয়েছেন, অফকোর্স যারা তৈরি হয়েছেন তারা বেটার দেন আওয়ামী লীগ জমানার চেয়ে তারা অনেক মানে চৌকস, অনেক বুদ্ধিমান, বুদ্ধিমতী। তো তারা কি প্রশ্ন করেন, এটা একটা ইস্যু। সেটা তো নির্ভর করবে প্রধানমন্ত্রী যদি ওই রকম প্রেস কনফারেন্স করেন, তাহলে নাও করতে পারেন তিনি। না করলে আবার আমাদের সমস্যা হয়ে যাবে। বললাম তো, আমরা তো যে বললাম যে আমাদের একটা মন মানসিকতা দাঁড়িয়ে গেছে যে প্রধানমন্ত্রী কেন যাচ্ছে না, সংবাদ সম্মেলন করছে না, এইভাবে। অর্থাৎ তিনি যে সাধারণভাবে চালচলন করছেন, যা কিছু করছেন, আমরা এগুলো হজম করতে পারছি না। প্রধানমন্ত্রীর খাবার দাবার মানে কি পোলাও, কুরমা, কালিয়া, কোপ্তা, অনেক কিছু। তিনি ডাইকে নিয়ে ডিম ভর্তা, ডিম ভাজি খাওয়ান,
এই জিনিসগুলো আমাদের কাছে মনে হয় যে এরকম হওয়া উচিত না। শাহী খাবার কি এরকম হয় নাকি? তা আমরা কি বুগান্ডাতে আছি নাকি? আমরা এখন মানে আমেরিকার কাছাকাছি চলে গেছি, শ্রীলঙ্কার কাছে পার হয়ে গেছি। তো কাজে আমাদের শাহী খাবার দাবার হবে অনেক অনেক ভালো, হোয়াইট হাউসের খাবারের মতো হবে। এনিওয়ে, তো সেই ক্ষেত্রে উনি আসার পরে আমরা বলতে পারবো যে আসলে কেন গিয়েছিলেন মালয়েশিয়াতে, আর মালয়েশিয়া থেকে ওনার বক্তব্য শোনার পর জানা যাবে আমরা কী কী পেলাম। কার্যত যেহেতু আমি ট্রেড অ্যান্ড কমার্সের সঙ্গে আছি, মালয়েশিয়ার সঙ্গে শ্রম বাজার ছাড়া আমাদের তেমন কিছু নেই। আমাদের ইম্পোর্ট খুব অল্প মালয়েশিয়া থেকে, এখন এক্সপোর্ট আরও অল্প। আর মালয়েশিয়া এখন এই মুহূর্তে যে কান্ট্রি হিসেবে তারাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদের দেশে পিপিপির আন্ডারে বিভিন্ন দেশ থেকে তারা ইনভেস্টমেন্ট এখনও দে আর রিকোয়ারিং। কিন্তু মালয়েশিয়ান কোনো এন্টারপ্রাইজ দেশের বাইরে গিয়ে বড় কিনে ইনভেস্টমেন্ট করে এরকম আপাতত আমার জানা নেই। এখন মালয়েশিয়ার যে শ্রমবাজারটা, সেই শ্রমবাজারটা বাংলাদেশে যে সিন্ডিকেটের কবলে পড়েছিল আওয়ামী লীগ জমানাতে, আবার ইনুস জমানাতে আরেকটা বড় সিন্ডিকেট তৈরি হয়ে গিয়েছিল। আবার এই জমানাতে গত 4 মাসে কিন্তু আলটিমেটলি একটা সিন্ডিকেট দাঁড়িয়ে গেছে। ফলে এই সিন্ডিকেটকে ওভারকাম করে মালয়েশিয়ার শ্রম বাজার খোলা, আবার সেই দেশের সরকারের যে টার্মস কন্ডিশন ফিল আপ করে এই সফরের মাধ্যমে সেটিকে একটা মিনিমাইজ করা, এটা যদি প্রধানমন্ত্রী করতে পারেন আমি মনে করি এটা একটা বিস্ময়কর সফলতা হবে শ্রম বাজারটা। বিকজ আপনি চিন্তা করেন যেটা সো প্রফিটেবল, লাভজনক, যে স্বয়ং মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে চলে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার জন্য। আর ডক্টর মোহাম্মদ ইউনূস ওই বাজারটাকে টার্গেট করে একটা ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়ে গেছেন। সো ইটস নট এ ম্যাটার অফ জোক, অনেক বড় ব্যাপার যে স্বয়ং মানে ডক্টর ইউনূসের ম্যান পাওয়ারের লাইসেন্স আছে। তো যতক্ষণ পর্যন্ত আনোয়ার ইব্রাহিম আছেন, যতক্ষণ পর্যন্ত ইউনূস আছেন, ফলে সেখানে তো ম্যান পাওয়ারের ব্যবসা শুরু হলে তাকে একটা শেয়ার দিতেই হবে। তো এগুলি নিয়ে অনেক জটিলতা আছে। কিন্তু আমি যেটা নিয়ে চিন্তা করছি, যেটা আমাদের ভাই মঈন ফিরোজী সাহেব বললেন যে চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটি, সেই সম্পর্কটি ভালো হলে ভালো, কিন্তু যদি মন্দ হয়ে যায় তাহলে ওটা সম্ভবত আমরা হজম করতে পারবো না, দেশ হিসেবেও পারবো না। চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া না, ওখান থেকে যদি সফরের ফলাফলটা, মূল ব্যাপার হলো আমি যতটুকু জেনেছি, পড়েছি এবং গত কয়েক বছর যাবৎ দেখছি, চীনের সার্বিকভাবে তারা পলিটিক্যালি কোনো দেশের সঙ্গে ওইভাবে ইনভলভ হয় না। এক্সক্লুসিভলি তারা দুটো রাষ্ট্রের সঙ্গে হয়েছে। এক নম্বর হলো মায়ানমার এবং দ্বিতীয় হলো সেখানে নেপাল। নেপালে ওঠানামার মধ্যে আছে। হ্যাঁ, নেপালের ইসের মধ্যে আছে। আর নর্থ কোরিয়ার সাথে তাদের হলো একটা স্ট্র্যাটেজিক, যেটাকে বলা হয় কৌশলগত পার্টনারশিপ, এইখানে মানে একে অপরের জন্য জীবন দিয়ে দেবে। তো সেখানে বাংলাদেশের সাথে যেহেতু মায়ানমারের একটা বিরাট সমস্যা, এবং মায়ানমারকে কেন্দ্র করে রীতিমতো যুদ্ধ চলছে, এবং সেই যুদ্ধের সঙ্গে আমেরিকা জড়িত, সেই যুদ্ধের সঙ্গে ভারত জড়িত, বাংলাদেশ জড়িত। মনস্তাত্ত্বিক যুদ্ধ বলা ভালো, নাহলে কনফিউজ হবে। না, মনস্তাত্ত্বিক যুদ্ধ কি, মানে বাংলাদেশ এটা জড়িত নয় কেন? বাংলাদেশ 12 লক্ষ লোক, 15 লক্ষ লোক বাংলাদেশে চলে আসছে। এখানে বাংলাদেশের ভিতরে ওদের হাজার হাজার লাখ লাখ অস্ত্র সেই রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে পুরো চোরাকারবারি হচ্ছে। ফলে এটা বাংলাদেশের যুদ্ধের চেয়ে তো একটা কঠিন একটা অবস্থা। ফলে এটা নিয়ে চীনের একটা মনস্তাত্ত্বিক সমস্যা আছে, ভারতেরও সমস্যা আছে, এবং ওখানে রোহিঙ্গার সমস্যা কেবলমাত্র যে বাংলাদেশকে ভোগাচ্ছে তা না, ভারতের মণিপুরকে ভোগাচ্ছে, পার্শ্ববর্তী রাষ্ট্র থাইল্যান্ডকে ভোগাচ্ছে, আমাদেরকে ভোগাচ্ছে, চীনকে ভোগাচ্ছে। এটা গেল একটা বিষয়। 2 নম্বর হলো যে এই সময়টাতে বাংলাদেশে ভারতের মানে সীমান্তে উত্তেজনা, আওয়ামী লীগকে নিয়ে জটিলতা, এবং এখানে ভারত যেভাবে বাংলাদেশের বিষয়গুলো হ্যান্ডেল করতে চাচ্ছে, সেই হ্যান্ডেল করার জন্য ওদের মিডিয়াগুলো, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক, দিল্লি কেন্দ্রিক যে সকল উস্কানি দিচ্ছে, কথাবার্তা বলছে, এগুলো বাংলাদেশে বসে আমরা শুনতেও পারছি না, বলতেও পারছি না। কিন্তু এটা এতটা অ্যালার্মিং যে কোনো প্রতিবেশী রাষ্ট্র, সীমান্তের পাশাপাশি ছোট বড় রাষ্ট্র, এটা ভারত বাংলাদেশের মতো রাষ্ট্রে এইরকম উত্তেজনা, এরকম কথাবার্তা, এরকম বিদ্বেষ, এরকম ঘৃণা এই মুহূর্তে অন্য কোনো সীমান্তে চলছে না। এমনকি ধরেন ইরানের সাথেও ইরানের সাথে কাতারেরও কিন্তু এরকম যাকে বলে উত্তেজনাকর কথাবার্তা চলছে না, যুদ্ধ হচ্ছে, কিন্তু তারপরে সেখানে এটা যাকে বলা সীমান্ত বন্ধ হয়নি। কিন্তু আপনি ইভেন লেবানন এবং ইসরায়েলের মধ্যে সীমান্ত কিন্তু বন্ধ হয়নি, এখন পর্যন্ত সীমান্ত বন্ধ হয়নি, এখানে যুদ্ধ চলছে। কিন্তু আমাদের এই দেশের সীমান্ত বলতে গেলে বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে পুশিনের মতো ঘটনা ঘটেছে। তো সেই অবস্থাতে প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন। আমি চীনের সাথে একটা কৌশলগত সম্পর্কের ব্যাপারে দীর্ঘদিন যাবৎ আশাবাদী। আওয়ামী লীগ জমানাতে আমি চাইতাম যে ভারতের
কাছ থেকে কিছুটা হলে বের হয়ে এসে যদি চীনের সঙ্গে একটা কৌশলগত পার্টনারশিপ করা যায়, এবং এখানে আওয়ামী লীগ সরকার তো চীনের সঙ্গে খারাপ সম্পর্ক ছিল না, খুবই ভালো সম্পর্ক ছিল। এটা হলো আওয়ামী লীগের সম্পর্ক ভালো ছিল, ভারতকে আমরা কথা বলেছি বেশি, কিন্তু সম্পর্ক একই রকম। একটা হলো পলিটিক্যালি ঘনিষ্ঠতা ছিল, আর একটা অর্থনৈতিকভাবে ছিল, এবং পলিটিক্যালি বললে ভুল হবে না, কারণ এক একটা ইলেকশনের পরে ইন্ডিয়া এবং ভারতকে দেখেছি আমরা কম্পিটিশন করতে, কে আগে অভিনন্দন জানাবে এটা নিয়ে তো আমরা দেখেছি সোনার নৌকা বানিয়ে চায়না। ওটা মানে ওকে যদি এখন বলতে যান তো বললে এখন আমাকে বলবে যে আওয়ামী লীগের দালাল, মানে এটাকে আপনাকে যদি বলতে তাহলে এটা শেখ হাসিনার একটা সফলতা, এটা বলতেই হবে যে কোনো মানে ওই সরকারের। আমি চাই যে শেখ হাসিনা যে সফলতাটা দেখেছেন সেই জমানাতে, তারেক রহমান সাহেব তার এই সফরের মাধ্যমে তার সাথে ভালো সফলতা দেখান। মানে উনি যেভাবে চায়নাকে হ্যান্ডেল করেছেন, আমি চাই যে তার সাথে আরও ভালো সফলতা দেখান। কিন্তু সবার শেষে যেটা বলি, চায়না থেকে খালি হাতে ফিরে আসার কারণে কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল। কাজেই উনি যে চায়নাতে যাচ্ছেন সেখানে ওনাকে কিছু নিয়ে আসতে হবে, এবং খালি হাতে যদি ওখান থেকে ফিরে আসেন, এখন বাংলাদেশের যে অবস্থা এটা উনি সামাল দিতে পারবেন না। আপনার এই জায়গায় আমি আবার আসছি আপনার কথা শুনতে, যে নিয়ে আসার কথা হচ্ছে, আমরা শুনছি যে 15 থেকে 17টির মতো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, এবং আপনি বলছিলেন যে একদিকে এটা একটা পজিটিভ দিক, যদি ওনার ভাষায় নিয়ে আসা যায়, কিছু করা যায়, এবং অর্থনৈতিকভাবে আমরা একটু নানান বিনিয়োগ বা নানা প্রকল্পে তাদের অর্থায়ন যদি আমরা নিশ্চিত করতে পারি, এটা যেমন একটা ইতিবাচক দিক। সমালোচকরা অনেকেই বলেন যে চাইনিজ ইনভেস্টমেন্টের ঝুঁকিও অন্যরকম আছে, এবং তারা অনেক ট্রান্সপারেন্ট না, অ্যাকাউন্টেবল না, তাদের ক্যাপিটালটা অনেকটা করোসিভ টাইপ, নট কনস্ট্রাকটিভ, ওই জাতীয় না। এটা একটা দিক। আপনি বলছিলেন যে ভারত প্রতিবেশীরা কিভাবে নেয় সেটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু একই সঙ্গে যদি আমরা গত কয়েক মাস ধরে যে আলোচনাটা করছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, এবং এই চুক্তি অনুযায়ী অন্যান্য দেশের সঙ্গে চুক্তি করলে নানা সমস্যা হতে পারে, এবং যেসব জিনিস আমরা কেনাকাটার কথা বলছি সেখানে ওই এআরটি যদি বিবেচনায় নিই, তাহলে ওই চুক্তির শর্ত লঙ্ঘিত হবে বলে অনেকেই মনে করছেন। আবার আপনি জানেন যে 2025-এ যুক্তরাষ্ট্র আরেকটা অ্যাক্ট করেছে, থিঙ্ক টুয়াইস অ্যাক্ট। এইসব অ্যাক্ট দেখলে যে বাংলাদেশ যদি চীনের সঙ্গে সামরিক সরঞ্জামাদি কেনা বা অন্যান্য বিষয়ে চুক্তি করে, সেগুলো ওই অ্যাক্টের লঙ্ঘন হবে। এটা কিভাবে বাংলাদেশ সামাল দেবে? একই সঙ্গে ভারতের ইস্যুটাও আছে, এবং ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে কখনো কখনো টানাপোড়েন সাম্প্রতিককালে আমরা দেখি, কিন্তু এই ইস্যুতে তারা সবাই মিলে কিভাবে দেখে। অন্যদিকে ইউরোপও আবার খুব একটা যে সন্তুষ্ট ইউরোপিয়ানরা চাইনিজের সঙ্গে এই ডিলে, সেটাও বলা যাচ্ছে না। এবং আমাদের বাজার বলি, অর্থনৈতিক সম্পর্ক বলি, সেগুলো আবার ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক বেশি। আবার ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় সম্পর্কটা একেবারেই তলানিতে ছিল, কিন্তু এখনো পর্যন্ত আমরা ইলেকশনের পরপর দেখলাম যে ওই যে অভিনন্দনের কথা বললাম, চিঠির কথা বললাম, ভারতীয় প্রধানমন্ত্রীর টুইটের কথা, বা প্রধানমন্ত্রী বেগম জিয়া যখন মারা গেলেন তখন জয়শঙ্করের ঢাকায় আসা, সব কিছু মিলে মনে হচ্ছিল যে একটা ভালো সম্পর্কের দিকে যাচ্ছে। কিন্তু সাম্প্রতিককালে পুশিন, ডক্টর জাহেদকে কেন্দ্র করে যেগুলো হলো, সেগুলো আবার অন্য বার্তা দিচ্ছে। সো সব মিলিয়ে এক ধরনের মানে সেই প্যাসিফিকে তাকাই আর বে অফ বেঙ্গলে তাকাই সংকটটা কিন্তু অনেকেই মনে করছেন যেটা আসলে গভীর, যদি এত বেশি টিল্টেড টু চায়না হয়ে যায়। আমি একটু ভিন্ন প্রসঙ্গে এই বিষয়টাকে অ্যাড্রেস করি, সেটা হলো, এবং সেটা বাংলাদেশ সামাল দিতে পারবে কি না, মানে বা উনি যেভাবে বলছেন যে পলিটিক্যালি কতখানি প্রোটেকশন একটা গভর্নমেন্টকে চায়না দিতে পারবে বা দিতে চাইবে। গুরুত্বপূর্ণ কয়েকটা প্যারাডাইম শিফট আছে। একটা হচ্ছে চায়না অতীতে যে কোনো জায়গায় যখন এসছে অনেকটা অর্থনৈতিক শক্তি হিসেবে এসছে, অর্থনৈতিক সাপোর্ট সিস্টেম হিসেবে এসছে। চায়না, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এরকম সাবকন্টিনেন্টের শুধু না, বিভিন্ন দেশে তাদের অবস্থানটা তৈরি করেছে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টগুলোতে, এবং এটা ওই দেশের জন্য কিছু ক্ষেত্রে আশীর্বাদ, কিছু ক্ষেত্রে এটা একটা ঝামেলাও হয়েছে। বিশেষ করে যে কোম্পানিগুলো, বিশেষ করে চায়না যখন একটা দেশে ইনভেস্ট করে, সেখানে তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যায়, সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে ডিল করে তার উপর একটা নির্ভর করে। আমাদের দেশে অনেকগুলো চাইনিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাজ করছে, বেসরকারি সেক্টরেও কাজ করছে। এখন বর্তমান প্রেক্ষাপটটা এই শুধু ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্সিয়াল এরিয়া নিয়ে না, চায়না এখন একটা সুপার পাওয়ার রোলে যাচ্ছে,
বিশেষ করে এই ইরান ওয়ারের পরে এটা আরও এক্সপোজড হয়ে গেছে। চায়নার এখন কিন্তু এই সাবকন্টিনেন্টে এক ধরনের, আমি বলবো যে মোড়লগিরির একটা প্ল্যানিং আছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রেক্ষাপটে, বিশেষ করে এই সাউথ এশিয়া এবং ইন্দো পাক এই পুরো রিজিয়নটাকে, বিশেষ করে আপনি দেখবেন ইরানের সাথে যে অ্যালায়েন্সটা পাকিস্তান এবং চায়নার একটা যৌথ প্রযোজনা। এখানে রাশিয়া এবং চায়না মিলে পাকিস্তানের সাথে এই পুরো প্রসেসে ইনভলভড। এরপরে ইন্ডিয়ার সাথে তাদের ইকুয়েশনটা অনেক জটিল একটা পর্যায়ে কিন্তু ধীরে ধীরে এগিয়েছে। চায়না কিন্তু এখন আর শুধুমাত্র অর্থনৈতিক শক্তি হিসাবে সাবকন্টিনেন্টে ভূমিকা রাখছে না, তাদের এখানে বড় নজর আছে, রাজনৈতিক প্রেক্ষাপটেও কিন্তু তাদের একটা রোল প্লে করার ইন্টেনশন আছে বলে মনে হচ্ছে। সেই কনটেক্সটে আমরা যখন যাচ্ছি, সেখানে যদি শুধু বাইলেটারাল রিলেশন নিয়ে আমরা ভাবি, এটা আমাদের জন্য বুমেরাং হতে পারে। বাইলেটারাল রিলেশন অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কিন্তু বাইলেটারাল রিলেশনশিপের সাথে আমার মাল্টিল্যাটারাল যে প্রবলেমসগুলো, ইকুয়েশনসগুলো আছে, প্রবলেম না বলে ইকুয়েশনসগুলোর সাথে ব্যালেন্সিং ফ্যাক্টরটা ভেরি ক্রুশিয়াল। স্পেশালি ভারতের সাথে আমাদের রিলেশনশিপের যে জটিলতাটা আওয়ামী লীগ গভর্নমেন্ট যাওয়ার পর থেকে তৈরি হয়েছে, এটা আমার কাছে খুব বেশি বড় জটিলতা না, এটা আর একটা ইগো ইস্যুর মতো। বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টের সাথে একটা বড় ধরনের ইগো সমস্যা ছিল। এই গভর্নমেন্ট কিন্তু ইলেকশনের আগে থেকেই এক ধরনের, আমি দেখেছি যে রিলেশনশিপ বিল্ড করার চেষ্টা করেছে। হয়তো 4 মাস খুব অল্প সময়, গ্র্যাজুয়ালি ভারতের সাথে সম্পর্কটা হয়তো আমরা দেখব পজিটিভ কিছু দিকে যাবে। ডক্টর জাহেদের ইস্যুটা আমি এটা আইসোলেটেড ইস্যু বলবো, এটা রাষ্ট্রীয় কোনো ইস্যু না। সো সব কিছু বিবেচনায় চায়নার সাথে যে আলোচনা মাননীয় প্রধানমন্ত্রী হবে, সেখানে চায়নার কোনো রিকোজিশন আছে কি না ভবিষ্যতে এই অঞ্চলকে ঘিরে, যেটা বাংলাদেশকে নিয়ে একটা প্লে করতে চায়। যেমন আমরা চায়নার রোলটাকে অনেক ক্ষেত্রে চাই এক ধরনের সহায়ক মায়ানমারের সাথে, এই বিশেষ করে রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্যে। মায়ানমারের সাথে চায়নার সেটা কিন্তু হয়নি, এবং চায়না কখনোই বলা যেতে পারে বাংলাদেশকে একটু ঝুলিয়ে ঝুলিয়ে রেখে। সাথে মালয়েশিয়ার এনার্জি সিকিউরিটির অনেক ফ্যাক্টর এখানে কানেক্টেড, যার কারণে তারা খুব সহজে মায়ানমারকে বাইপাস করে বাংলাদেশকে সাপোর্টটা দেয়নি। বাট এখন যেহেতু ভূ রাজনীতিটা শুধুমাত্র একটা দুটো দেশকে কেন্দ্র করে না, এবং আপনার একটা ভবিষ্যৎ প্ল্যানিং আছে বলে মনে হচ্ছে, এই অঞ্চলকে ঘিরে আপনি এক ধরনের রিজিয়নাল পাওয়ার হিসেবে রোল প্লে করতে চান, একদম হেজেমনিক পাওয়ার হিসেবে আসতে চান, যেটা ডেমনস্ট্রেটিভ না। বিশেষ করে পশ্চিমা বিশ্বগুলো হয় কি, আগে থেকে ঢাকঢোলটা বেশি পিটায়, মিডিয়ার আয়োজনটা বেশি থাকে। বাট এখানে দেখা যাচ্ছে চায়না কিন্তু তল কাটার মতো একটা তাদের প্ল্যানিং থাকে যদি তারা এই ধরনের ইনিশিয়েটিভ নিতে থাকে। সো এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদেরকে কোন পয়েন্ট অফ ভিউ থেকে চায়নার রিলেশনশিপ বিল্ড করার জন্য চাচ্ছে। যদি চায়নার কোনো এরকম ইনিশিয়েটিভ থাকে যে বাংলাদেশ একটা প্লেয়ার হিসেবে কাজ করবে, সেখানে আমরা তার পণ হিসেবে আসব, নাকি আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ নিয়ে শুধু থাকতে পারবো, নাকি এখানে অন্য দেশের ইকুয়েশনের সাথে আমাদের ইকুয়েশনটাও জড়িয়ে যাবে, এটা একটা আমরা খুব কঠিন জাংচারের মধ্যে আছি। এবং ফরেন রিলেশনশিপে আগামী দিনে এই সফরের পরবর্তী পদক্ষেপগুলো একটা বিশাল গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে দাঁড়াবে। জি, এটা গোলাম মাওলা রনি। আমি যেটা চীনকে দেখেছি ইতিপূর্বে, তারা সাধারণত বাংলাদেশের কোনো একটা বিষয়ে রাগ করতো না। ইদানিং দেখা যাচ্ছে তাদের শিবিরের সাথে যেমন সম্পর্ক, জামাতের সাথেও তেমন সম্পর্ক, এনসিপির সাথে তাদের সম্পর্ক অনেক খুব ঘন। ছাত্রদল থেকে শুরু করে তারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কাউকে কেউ বাদ নেই, কাউকে বাদ যাকে পাচ্ছে তাকে পাচ্ছে। এবং তারা সবার সঙ্গে, তারা যে ওখানে দিল্লিতে রেগুলার গিয়ে শেখ হাসিনার সাথে বৈঠক করছে না, সেই কথা কিন্তু বলা যাচ্ছে না। তো এরকম একটা জটিল মস্তিষ্কের, জটিল চরিত্রের, এবং যেটাকে বলা হয় যে কুল ব্রেইনে, তারা আলটিমেটলি দক্ষিণ পূর্ব এশিয়াতে তাদের যে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, জাস্ট লাইক ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো সেটা তারা আলটিমেটলি প্রতিষ্ঠিত করে ফেলেছে। এবং আমরা চায়নার যে জালের মধ্যে আমাদের প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর, তাদের যে ফাইন্যান্সিয়াল নেটের মধ্যে আমরা পড়ে গেছি, এখান থেকে আসলে বের হওয়া মানে আগামী 2, 4, 20, 30 বছর, 40 বছর একেবারেই সম্ভব নয়। বরং এগুলোকে আপনি যেরকম ধরেন আমাদের এক্সপ্রেসওয়ে, আমাদের পদ্মা সেতু, আমাদের অন্যান্য যেগুলো চাইনিজ ফান্ডে হয়েছে,
এখন এটার এক্সটেনশন যে প্রজেক্টগুলো, এখানে তো জাপান টাকা দেবে না, এখানে অন্য কেউ টাকা দেবে না, এখানে প্রযুক্তি থেকে শুরু করে সব কিছু এগুলোকে টানতে হলে তাদের কাছে যেতে হবে। আবার আমরা যদি অসমাপ্ত অবস্থায় এখানে রেখে দেই তাহলে টোটাল প্রজেক্টগুলো আমাদের দেশের জন্য একটা লায়াবিলিটিস হয়ে যাবে। তো সব মিলিয়ে তারা আমাদেরকে একটা অর্থনীতির নেটের মধ্যে, জালের মধ্যে ফেলে দিয়েছে। আপনি যেমন এর আগে ওনাকে যখন প্রশ্ন করছিলেন, মানে প্রশ্ন যখন কনস্টিটিউট করছিলেন, তৈরি করছিলেন, সেখানে আপনি একটা কথা বলছিলেন যে চায়নার যে অর্থনৈতিক প্ল্যান এটা অনেকটা বেনিয়া প্রকৃতির, এবং যারা এর মধ্যে পড়েছে তারা অনেকটা নিষ্ঠুর অভিজ্ঞতা নিয়ে ফিরেছে। আপনি একটা সময় জানেন যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গিয়েছিল, এবং শ্রীলঙ্কা তাদের একটা পোর্ট তারা নিয়ে নিয়েছে চায়না, টাকা ঠিকমতো দিতে পারেনি, বলে যে ঠিক আছে সেই পোর্টটা জাস্ট হংকং যেভাবে 99 ইয়ার্সের জন্য ইউকে নিয়ে নিয়েছিল, ইংল্যান্ড নিয়েছিল, একইভাবে কিন্তু চীন ওই পোর্টগুলো নিয়েছে। পুরো তাদের জালের মধ্যে তারা পাকিস্তানকে এমনভাবে ঋণগ্রস্ত করে ফেলেছে, সেই গনিমিয়া, কৃষক গনিমিয়ার মতো। পাকিস্তানের কোনো সাধ্য নেই, পুরো আমেরিকা যদি বিক্রি করে এখন পাকিস্তানে দেওয়া হয়, তবু তারা চীনের সেই যে ঋণের মধ্যে ঢুকে গেছে সেই ঋণের মধ্যে থেকে বের হওয়া সম্ভব নয়। তারা টাকা দেয় অনেক ক্ষেত্রে লুটপাট করার জন্য, তারা টাকা দেয় অনেক ক্ষেত্রে দুর্নীতি করার জন্য, এবং চীনের অনেকগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে যারা কোনো একটা দেশে গিয়ে সেই দেশের পুরো সিস্টেমটাকে করাপ্ট করে দেয়। আমার নিজের একটা অভিজ্ঞতা বলি, চীনের একটা কোম্পানি আছে চীনা যেন সিনো হাইড্রো। এই সিনো হাইড্রো যে কোম্পানিটা, এটি মূলত যাকে বলা হয় কাজ করে হলো তাদের ওই ওখানে যে সমস্ত রিভার মরফোলজির যে সমস্ত কাজগুলো রয়েছে, নদীর স্রোত প্রবাহিত করা, অন্যদিকে ওখান থেকে মানে নদীর স্রোত, নদীর কারের হাইড্রো নামটা যেহেতু আছে, এই কাজগুলো করে। এই কোম্পানিটিকে বাংলাদেশে কাজ দেওয়া হলো এই ঢাকা চিটাগাং হাইওয়ের জন্য, এবং সেই কাজের সেই মানে সাইনো হাইড্রো সেই কোম্পানির বাংলাদেশের এজেন্ট সম্ভবত মানে আওয়ামী লীগ সরকারের একজন সাবেক মন্ত্রী। আমরা যখন যোগাযোগ মন্ত্রণালয়ে ছিলাম তখন আমরা সেখানে গিয়ে দেখে আমরা অবাক হয়ে গেলাম যে আর এই কোম্পানি কী করে রোড অ্যান্ড হাইওয়ে নির্মাণ করে। আসে গেল যেটা দেখলাম যে এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে অন্তত পক্ষে 20 থেকে 25 বার আওয়ামী লীগ জমানাতে এটা শুধুমাত্র প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, ভ্যালু বৃদ্ধি করা হয়েছে, এবং 4 গুণ 5 গুণ 10 গুণ এই কাজগুলো করা হয়েছে। তো কাজী ধরেন এরকম কাজ তারা সবসময় করে। প্রধানমন্ত্রী একটা বক্তব্য বলছিলেন যে তার মাথায় আসছে না, আমার মাথায় আসছে না, এবং আপনি যদি যান সম্ভবত আপনার মাথায় আসবে না। সেটা হলো প্রায় 30 বা 35 বা 40 হাজার কোটি টাকা খরচ করে চট্টগ্রামে কর্ণফুলী নদীর ভিতর দিয়ে একটা ট্যানেল তৈরি করা হয়েছে। ভালো কথা। ট্যানেলের ওই পাশে বিশাল এলাকা জুড়ে অনেকগুলো রিসোর্ট করা হয়েছে, 5 স্টার রিসোর্ট, একবার সম্পূর্ণ খালি পড়ে আছে, যেগুলো প্রায় 1000 কোটি টাকা সেখানে ব্যয় করা হয়েছে। তো আপনি তো এই টানেলটা করলেন যেটার ভ্যালু নেই, এবং বলা হচ্ছে যে আগামীতে চাইনিজ উপারে গিয়ে চাইনিজ প্রকল্পে তখন ওই জিনিসগুলো কর্ণফুলী নদীর নিচ দিয়ে আসবে, এই জন্য অ্যাডভান্স সেটা করে রাখা হয়েছে। আচ্ছা, ভবিষ্যতে ওখানে থাকবে কারা? ওখানে প্রাইম মিনিস্টার থাকবে, তার জন্য কিন্তু ওখানে ওরকম একটা ভিভিআইপি প্রকল্প আছে। এইভাবে চায়না করে কি তাদের বিভিন্ন প্রজেক্টে এইভাবে তারা অপব্যয় করে। তো সেটার কারণে কি হলো যে শেখ হাসিনার জামানাতে যে সিন্ডিকেটটা ছিল, সেই সিন্ডিকেটের সঙ্গে চীনের যে সিন্ডিকেট, সরকারি বেসরকারি, তাদের একটা দারুণ মরম সম্পর্ক ছিল। চীনা কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে প্রেসিডেন্ট শি, এবং ওখানে পেতে 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 তারা এমন একটা অবস্থা হয়ে গেল, তারা চাইলো যে এখানে তারা একটা রাজনৈতিক আধিপত্য বিস্তার করবে, এবং সেই রাজনৈতিক আধিপত্য যখন তারা পারলো না, তখন কিন্তু তারা কৌশলে এই চায়নাই কিন্তু এই রোহিঙ্গা সমস্যাটা তৈরি করেছে ওই সময়টাতে। এবং এই রোহিঙ্গা সমস্যাটা পরবর্তীতে এখানে কি হলো, আমেরিকা এখানে যুক্ত হয়েছে, কিন্তু ইট ওয়াজ ইনিশিয়েট বাই দ্য চায়না। আর এখন তো এটা পুরো রিজিয়নের একটা প্রবলেম হয়ে গেছে। এখন বাংলাদেশের বাস্তবতা হলো আর চায়নার বাস্তবতা হলো, চায়না এখানে কি চাচ্ছে। চায়না প্রথমত বাংলাদেশকে কেন্দ্র করে বে অফ বেঙ্গলে তাদের সাবমেরিনগুলো অনায়াসে নির্বিবাদে আমাদের সাথে কৌশলগত একটা সম্পর্ক থাকবে, এবং এখানে চায়না এবং পাকিস্তানের সাবমেরিনগুলো এখানে মহড়া দেবে। নো আমেরিকা, নো ভারত। এবং এটা তারা করবে, সব কিছু তারাই করবে, কিন্তু আমাদেরকে এটার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে। সেই প্ল্যাটফর্মটা তারা চাচ্ছে, বাংলা কথা। 2 নম্বর হলো যে এখানে তারা কিছুগুলো ইন্ডাস্ট্রি করতে চাচ্ছে, সেটা সেমিকন্ডাক্টর বলেন, বন্য যে ইন্ডাস্ট্রিগুলো করতে চাচ্ছেন, এবং সেইগুলো তারা করতে চাচ্ছে 2টো এলাকাকে কেন্দ্র করে। একটা হলো কক্সবাজারে, আর একটা হলো উত্তরবঙ্গে,
কুড়িগ্রাম, নীলফামারী এই সমস্ত এলাকাতে। এই জন্য তারা কয়েকটা হাসপাতাল করবে, 8 থেকে 10টা হাসপাতাল করবে, এবং সেই হাসপাতালের পাশে তিস্তা ব্যারেজ করবে। সেই তিস্তা ব্যারেজের পাশে আবার এশিয়ার বৃহত্তম বিমানবন্দর, মানে সামরিক মিলিটারি বিমানবন্দর তারা করবে উত্তরবঙ্গে। এটা তাদের নেগোসিয়েশনের জন্য প্রাথমিক তাদের বক্তব্য। আচ্ছা, এখন সমস্যাটা কি? চায়নার সাথে আমাদের সমস্যাটা কি? চায়নার সাথে সমস্যা হলো যে আমরা যে বিপুল পরিমাণ দুটো ঋণ আছে আমাদের, একটা হলো সরকারি ঋণ আর একটা প্রাইভেট ঋণ। আমাদের দেশে অনেকগুলো প্রাইভেট কোম্পানি আছে যারা আমাদের যে লোকাল ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের, তাদের গ্যারান্টির অ্যাগেনস্টে চায়নার বিভিন্ন ব্যাংক থেকে তারা লোন নিয়েছে। এই গেল এক। 2 নম্বর হলো যে আমরা চায়না থেকে যে বিপুল পরিমাণে, এখন অলমোস্ট 46% আমাদের ইম্পোর্ট এখন চায়না থেকে আসছে। এইখানে যে একটা ক্রেডিট লিমিট থাকে, সেই ক্রেডিট লিমিটে এমন এমন প্রজেক্ট আছে টেক্সটাইল সেক্টরে যারা 4 বছর, 5 বছর, 6 বছরের ক্রেডিটে এখানকার বিভিন্ন মেশিনারিজ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা মাল দিয়ে দেয়, এবং ব্যাংকের একটা গ্যারান্টির অ্যাগেনস্টে বলে যে ঠিক আছে, তুমি এটা 5 বছরের মধ্যে আমাকে টাকা দিয়ে দিও। এবং এটার পরিমাণ অলমোস্ট এই মুহূর্তে নট মোর লেস দ্যান $30 বিলিয়ন প্রাইভেট সেক্টরে। মানে বিভিন্ন ব্যাংকগুলো কাঁচামাল এনেছে, মেশিনারিজ এনেছে, তারপর শেষে এই মেশিনারিজ এনেছে ধরুন 5 বছর, 6 বছরের গ্যারান্টিতে, যেগুলো ডিও হয়ে আছে, কিন্তু ব্যাংকগুলো আমাদের যে কোনো কারণে আমরা সেই টাকাগুলো দিতে পারছি না। ফলে প্রাইভেট সেক্টর একটা লায়াবিলিটিস, প্রাইভেট সেক্টর একটা লায়াবিলিটিস। তো এই বিষয়গুলো জনাব তারেক রহমান সাহেব একেবারে নতুন ক্ষমতায় আসছেন, তার যে টিম, তাদের সে স্টাডি, আর যদি এখানে যারা এক্সপার্ট বিভিন্ন সময় করেছেন, তারা তো আওয়ামী লীগের লোকজন আগে যারা আছেন, তারা ওনাকে যদি কোঅপারেট না করে, তাহলে এই জায়গাগুলো নিয়ে যখন আলাপ আলোচনা, বিষয়গুলো একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। তারপরে তারা যে জিনিসটা চাচ্ছে সেটা হলো যে এখানে ভারতের যে 7 সিস্টারকে কেন্দ্র করে 2001 থেকে 2006 সালে চীনের যে তৎপরতাটা ছিল, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে 10 ট্রাক অস্ত্র মামলার যে ঘটনা ছিল, আসামের যে উলফাদের ঘটনা ছিল, ওই রকম একটা পরিবেশ তারা আবার চাচ্ছে। একেবারে এর বাইরে কোনো কথা নেই। এখন এটা আমেরিকাও অ্যালাউ করবে না, এটা যাকে বলা হয় ইন্ডিয়াও অ্যালাউ করবে না। এবং যখন এই ব্যাপারে কোনো কথাবার্তা হবে না, তখন ওইভাবে যেমন শেখ হাসিনাকে বসিয়ে রেখে, মিটিংয়ে বসিয়ে রেখে মিস্টার শি জিনপিং তিনি উঠে গিয়েছিলেন, যার জন্য একদিন মানে যাকে বলা হয় মানে নির্ধারিত দিনের একদিন আগেই তিনি আসছেন। তখন আপনাদের মনে আছে কি না, আমি ফেসবুক স্ট্যাটাসে বলেছিলাম যে প্রধানমন্ত্রী, আপনি ওখানে অপমান হয়ে আসছেন, আপনি দোহাই আপনার, এবার আপনি সংবাদ সম্মেলন করেন না, আপনার মুখ দিয়ে বেফাস কথা বের হয়ে যাবে। এবং ওখান থেকে তিনি এসে সংবাদ সম্মেলন করলেন, এবং সেইখান থেকে ওই রাজাকারের নাতিপুতি শব্দটা বের হয়ে আসলো। তো রাষ্ট্রীয় পর্যায়ে যখন প্রধানমন্ত্রী যদি গ্রাউন্ড ওয়ার্ক না থাকে, তার সাথে যদি টিম না থাকে, তার মধ্যে যদি ডিটারমিনেশন না থাকে, এখানে গিয়ে তাকে যদি যেতে হয় চায়নার সঙ্গে, জাস্ট লাইক মালদ্বীপ যেটা করেছে, নরেন্দ্র মোদী তার সাথে দেখা করার জন্য আসছে, প্রেসিডেন্ট চলে গেছে, তাকে রেখে সোজা চীনে গিয়ে বসে আছে। তো ওই রকম মানে মালদ্বীপের মতো, নেপালের মতো, শ্রীলঙ্কার মতো, এমনকি মায়ানমারের মতো যদি বাংলাদেশ আসলে খুবই অ্যারোগ্যান্ট হয়ে যে না, আমরা চায়নার সঙ্গে কৌশলগত রিলেশন করব, চায়না বাঁচলে আমরা বাঁচবো, আর চায়না মরলে আমরা মরবো, আমরা আর কাউকে চিনি না, তাহলে প্রধানমন্ত্রী ওখান থেকে যেটা আসবেন, তিনি সফল হলে পরিপূর্ণ সফল হবেন। আর তিনি যদি ব্যর্থ হন, অ্যাজ এ হোল চায়না সহ ব্যর্থ হবে। কিন্তু এখন যেটা হলো যে মাঝামাঝি ব্যস্ত দরিদ্রের মাঝামাঝি যে জায়গাতে হয়, ওটার যে এমনিতে আমাদের দেশে প্রচুর ইকোনমিক ভ্যাকুয়াম আছে, পলিটিক্যাল ভ্যাকুয়াম আছে, সে তার সঙ্গে যদি আবার এই ডিপ্লোম্যাটিক, চায়নার সঙ্গে যে ডিপ্লোম্যাটিক ভ্যাকুয়াম হয়, সেই ভ্যাকুয়ামটা এই মুহূর্তে বিএনপি সরকার, সংসদ, রাজনৈতিক দল, স্বয়ং প্রধানমন্ত্রী, তার টিম, সকলের জন্য ইট বিকাম এ হিউজ লায়াবিলিটিস। সো মঈন ফিরোজ, আপনি শুনছিলেন, এবং এটা তো আমরা ফরেন রিলেশনস নিয়ে আলোচনা করছি। অভ্যন্তরীণভাবে সরকার তার পারফরমেন্স 4 মাস গেল, কীরকম মনে হচ্ছে? অভ্যন্তরীণভাবে 4 মাস এগেইন, মানে আসলে 4 মাসটা যদি আমরা মানে টু আর্লি বলা, এখন আর সময় কিছুটা পেরিয়ে গেছে, ওটা বলা যায় না। তবে কয়েকটা বিষয়ে এখানে খুব সেন্সিটিভ কিছু বিষয় তৈরি হয়েছে, যেমন বাজেট নিয়ে আপনারা গত এক সপ্তাহ অনেক আলোচনা করেছি, সারা দেশব্যাপী আলোচনা হচ্ছে। তো এটা সরকারের এই পার্টিকুলার ইস্যুটাতে নিয়ে আমার দু একটা কথা, বেশি আমি লম্বা করব না। সেটা হলো বাজেটে বেশ কিছু আইডিয়াস এসছে, যে আইডিয়াসগুলো আসলে অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা না করে
ইমপ্লিমেন্টেশন করা যায় না। আপনি ওয়েলফেয়ার স্টেটসের কনসেপ্ট নিয়ে বাজেট দিয়েছেন, কিন্তু ওয়েলফেয়ার স্টেটসের জন্য যে গ্রাউন্ড ওয়ার্কটা দরকার, যে পলিসি ফ্রেম দরকার, যে রিসোর্সেসগুলোকে আপনাকে রেডি করা দরকার, এবং বাস্তবে এটা ইমপ্লিমেন্ট করতে গেলে যে ফ্লো দরকার, যে ডেডিকেশন দরকার, ভেরি ইম্পর্টেন্ট। ওয়েলফেয়ার স্টেটসের সবচেয়ে বড় জায়গা হচ্ছে আপনি মানুষের উপকার করতে চাচ্ছেন, সেখানে তো আপনার ডেডিকেশনটা থাকতে হবে। এই ডেডিকেটেড ম্যান পাওয়ার অ্যান্ড রিসোর্সেস নিয়ে আমরা শুরু করিনি। আমরা বাজেট প্রণয়ন করেছি, অবশ্যই এটা একটা ভালো দিক, আমি এটাকে নেগেটিভলি নিয়ে এটাকে ক্রিটিসাইজ করছি না, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা ঘোরার আগে গাড়িটা জুড়িয়ে দেওয়া হলো কিনা। কারণ আপনি তো বাজেট অ্যালোকেশন করে ফেলেছেন, ফান্ডটা চলে গেছে, এই ফান্ডটা চলে যাওয়া আশঙ্কার জায়গা যেটা, এই টাকাটা মিসইউজ হওয়ার চান্স আছে অথবা আনইউটিলাইজ থাকার চান্স আছে। দুটার যে কোনো একটা, আনইউটিলাইজড হলেও ভালো, এটা ক্যারি ফরওয়ার্ড করবে। তো মিসইউজ হওয়ার চান্স কেন আছে? কারণ গ্রাউন্ডে যে লোকগুলো আছে, আমি আমার ব্যক্তিগত রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে যতটুকু বুঝি, বিএনপির অনেক ছেলেপেলে লোকাল গ্রাউন্ডে যারা কাজ করে দলীয়ভাবে, তাদের একটা বিরাট গ্রুপ অলরেডি এখন খাই মানসিকতা নিয়ে বসে আছে প্রত্যেকটা ইউনিয়নগুলোতে। ইউনিয়নে যে টাকা যায় এগুলো ডিস্ট্রিবিউশন নিয়ে এখন একটা ওপেন সিক্রেট, এগুলো মিসইউজ হচ্ছে ডানে বায়ে। যখন আপনি ওয়েলফেয়ার বাজেট নিয়ে যাচ্ছেন, আপনি কিন্তু একদম লাস্ট মানুষটার হাতে টাকাটা পৌঁছাতে হবে। এখানে তো শুধু ইনফ্রাস্ট্রাকচার তৈরি না, এখানে একটা ক্যাশ ডেলিভারেশন আছে। সেইখানে ডিস্ট্রিবিউশনের নেটওয়ার্কটা কিন্তু একটা বড় মানে নেগেটিভ একটা গ্রুপের মাফিয়াতন্ত্রের মধ্যে পড়ে আছে। এই জায়গাটা কতটুকু ঠিক করা হলো, কতটুকু এটা নিয়ে কাজ করা হয়েছে, এটা কিন্তু আমরা খুব একটা আশঙ্কার মধ্যে আছি। তো সেই কনটেক্সটে আরও কয়েকটা বিষয়, যেমন মেগা প্রজেক্টগুলো নিয়ে একটা বড় ফান্ড জেনারেট করা হয়েছে এই বাজেটে। মেগা প্রজেক্টের দুটো সাইড আছে, একটা হচ্ছে এটা যদি সিনসিয়ারলি বাস্তবায়ন হয় এটা দেশের জন্য অনেক ভালো। মেট্রো রেল একটা এক্সাম্পল, আওয়ামী লীগের আমলে হলো, এটা বেনিফিট দেশ পাচ্ছে। কিন্তু মেগা প্রজেক্ট আবার মেগা দুর্নীতির জায়গা তৈরি করে। কারণ আপনি যদি 100 কোটি টাকার প্রজেক্ট হয়, সেখানে 10 কোটি টাকা চুরি করতে গেলে অনেক চিন্তা করতে হয়, কারণ এটা 90 কোটি টাকা দিয়ে ওই সংকুলন হয় না। যদি 10,000 কোটি টাকা হয়, সেখানে 1,000 কোটি টাকা মেরে দিলেও অনেকে গায়ে লাগে না, আরও তো 19,000 কোটি টাকা আছে, 9,000 কোটি টাকা আছেই। তো মেগা প্রজেক্টে দুর্নীতির স্কোপটা বেশি। ভাই একটা পয়েন্ট বলেছে, এটা আমারও অভিজ্ঞতা, যে অনেক বড় বড় বিশেষ করে বিদেশি কোম্পানিগুলো যখন আসে, তারা আন্ডার ভ্যালুতে তারা পার্টিসিপেট করে টেন্ডারে, আন্ডার ভ্যালু তো অন পারপাস করে, যে তারা এমন একটা ভ্যালু দেয় কেউ কম্পিট করতে পারে না। কিন্তু এটা একটা আতাত থাকে যে পরবর্তীতে একটা সেগমেন্টের পরে গিয়ে এটা ডাবল করা হয়, ট্রিপল করা হয়। তার মানে আলটিমেটলি ইনিশিয়াল যে জেনুইন কোম্পানিগুলো, তারা যে বাজেট দিয়েছে, এন্ডে গিয়ে কিন্তু তার 3 গুণ 4 গুণ বেশি এটার বাজেট হয়ে যায়। ওই কোম্পানিগুলো আসলে ওটা ওই টাইমের মধ্যেই হতো, হয়তো আমার একবারে টাকাটা একটু বেশি লাগতো। কিন্তু এই কোম্পানিগুলো যেটা করে, আন্ডার ভ্যালু করে প্রজেক্টটা নেয়, আতাত করে আমলাদের সাথে, রাজনৈতিক ব্যক্তিদের সাথে আতাত করে একটা তাদেরকে নগণ্য একটা অ্যামাউন্ট দিয়ে দেখা যায় পুরো প্রজেক্টের ভ্যালুয়েশন বারবার রিভিশন হয়। এবারও আমি দেখলাম আমাদের একটা মেগা প্রজেক্টে 10 বছর ডিলে হয়ে গেছে অলরেডি প্রজেক্টের। কয়েকটা আমি দেখলাম একটা চার্টে 8টা প্রজেক্ট 4 বার রিভাইজড হয়েছে বাজেটের ভ্যালুয়েশনটা। আমরা দেখেছি পদ্মা সেতুর ভ্যালু কত বেড়েছে, মেট্রো রেলের ভ্যালু বেড়েছে। প্রত্যেকটা প্রজেক্টেই কিন্তু একই ফর্মুলা, শুরুটা করে এমনভাবে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যখন প্রজেক্টগুলো হচ্ছে মেগা প্রজেক্টগুলো, শুরুতেই কন্ডিশনস যে বিড ডকুমেন্টটা তৈরি হয়, এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় ম্যানিপুলেটেড বিড ডকুমেন্ট। ওখানে যে ক্রাইটেরিয়াগুলো দেয়া হয়, আপনি ওই কোম্পানি শুধু এই প্রজেক্টটা পাবে যে ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে। সো এরকম অবস্থায় আমরা এই মেগা প্রজেক্টগুলো নিয়ে সরকার যে পরিকল্পনাগুলো করেছে, এটা যাতে ওই গতানুগতিক ফর্মুলাতে না চলে, এটা যাতে অবশ্যই সিরিয়াসলি এই জায়গাটায় ফোকাস করে, সরকার যাতে এখানে একটা সিনসিয়ারলি অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করে এবং দেশের জন্য আসলে একটা ভালো কিছু করে। বিএনপির সাথে আওয়ামী লীগের একটা মৌলিক পার্থক্য আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে অনেক স্ট্রং, যার কারণে তারা অনেক কিছু সামাল দিতে পারে। বিএনপির মূল শক্তিটা হচ্ছে জনগণের ভালোবাসা। রাজনৈতিক অবকাঠামোগতভাবে বিএনপি আওয়ামী লীগের মতো স্ট্রং না, বিশেষ করে লোকাল এরিয়াতে অনেক ইন্টারনাল ইস্যুজ আছে, যার কারণে দেখা যায় সাংগঠনিকভাবে বিএনপি শক্তিশালী না। যদি একবার জনগণের
কাছে একটা নেগেটিভ বার্তা চলে যায় কোনো একটা আমাদের ইনিশিয়েটিভের কারণে, সেটা বিএনপি জনগণের কাছ থেকে যদি দূরে সরে আসে, সাংগঠনিক কাঠামো দিয়ে সেটা সামলাতে পারবে না। যেটা আওয়ামী লীগ 17 বছর কেন পেরেছে, পুলিশ, তার পেটোয়া বাহিনী সব কিছুকে একটা সিস্টেমের মধ্য দিয়ে দেশকে তার কন্ট্রোল করতে পেরেছে। সো সেই জন্যে বাজেটের রেফারেন্স দিয়ে আমি কথাটা তুলেছি যে বিএনপিকে খুব সতর্কভাবে সামনের দিকে পদক্ষেপ নিতে হবে। যেটা একটা খুব, আমি যেটা শুরুতেই বলেছিলাম যে ওয়েলফেয়ার স্টেট কনসেপ্টে ওয়েলফেয়ার যে ফ্রেমওয়ার্কটা, এই ফ্রেমওয়ার্কটা রেডি করা দরকার ছিল। এই বছরের বাজেটটা হওয়া উচিত ছিল আরও সংকীর্ণ, ইনফ্রাস্ট্রাকচারাল সাইডটা আগে। যেমন একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে গভর্নমেন্টের সর্বোচ্চ বাজেট। এটার চেয়ে ভালো কিছু হয় না, বিকজ শিক্ষা যদি ঠিক না হয় কোনো দেশের কোনো কিছুই ঠিক হবে না। কিন্তু শিক্ষার ক্ষেত্রে যে মাইলস্টোনগুলো দেয়া হয়েছে, যে বিষয়গুলো নিয়ে কাজ করার কথা বলা হয়েছে, বিশেষ করে কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গায় হাত দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কারিগরি শিক্ষার বিষয়টা। এবং শিক্ষাটাকে বলা হয়েছে যে এনজয়মেন্টের মাধ্যমে শিক্ষা করতে হবে। কারণ এনজয়মেন্টের মাধ্যমে শিক্ষা কারিকুলাম যেটা তৈরি হবে, যে লোকটাই শিক্ষাটা দেবে সেই তো এর কনসেপ্টের সাথে ফ্যামিলিয়ার না, তাকে তৈরি হতে হবে। তারপর আপনি রিসোর্সেস, ইনফ্রাস্ট্রাকচার এগুলোর উপরে মনোযোগ দিতেন নেক্সট ইয়ারে, বিকজ বাজেট আপনি 5 বছর মেয়াদি, এই যে পঞ্চবার্ষিক পরিকল্পনা কেন করা হয়, ফাইন্যান্স মিনিস্টার নিজেই পরিকল্পনা মন্ত্রী। সো আমি এটা এক্সপেক্ট করেছিলাম যে উনি এই বছরের বাজেটটাকে উনি আগামী 3 বছরের বাজেট প্রজেকশন নিয়ে করে উনি একটা স্টেপ নিতে পারতেন, পুরো ফান্ডিংটা একসাথে না করে। বিকজ এর হিউজ চাঙ্ক অফ মানি এখানে ইনভেস্ট হয়েছে, এবং এটা যদি জেনুইনলি এই টাকাটা স্পেন্ড করা হয়, এটা ওয়েস্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। গোলাম আলা রানী, অভ্যন্তরীণভাবে সরকারের পারফরমেন্স। আমি হতাশ, 2 নম্বর হতাশ, মানে এর কারণ হলো যে মর্নিং শোজ দ্য ডে, যে কোনো অলওয়েজ না, সব সময় না, বেশিরভাগ ক্ষেত্রেই। এবং শুরুটা যেভাবে হয়, যে বোয়াল মাছটা জন্ম নেয় ও বোয়াল মাছ হিসেবে জন্মে না, ওই ট্যাংরা হিসেবে জন্ম নেয় না। জন্মের পরই সে জানান দেয় যে সে চেঙ্গিস খান হবে, জুলিয়াস সিজার হবে। আর জন্মেই বোঝা যায় যে বাদশা মানে ডাকু সাচ্চায়ে সাঁকো হবে, বাচ্চায়ে সাঁকো হবে। বাচ্চায়ে সাঁকো মানে আফগানিস্তানে হঠাৎ করে একজন সিসকে চোর, সেখান থেকে সে ডাকাত হলো, ডাকাত থেকে সে আফগানিস্তানের বাদশা হয়ে গেল, রাজা হয়ে গেল। দস্যু বাচ্চায়ে সাঁকো, খুব বিখ্যাত একটা কাহিনী আছে। তো সেক্ষেত্রে আসলে সরকার তার প্রথম দিন এর কর্মসূচি দিয়েই আমাদেরকে আশাবাদী হতে হবে। তো সেখানে আমরা যদি দেখি, সেখানে দৃষ্টিনন্দন অনেক কিছু, যেটা আমাদেরকে খুব একটা সিনেম্যাটিক জায়গাতে নিয়ে গেছে। প্রধানমন্ত্রী তার কথা, কর্ম অনাড়ম্বর, চিন্তা চেতনা অনাড়ম্বর, স্বাভাবিক, ব্যয়হীন, এগুলো আমাদেরকে খুব সিনেম্যাটিক জগতে নিয়ে গেছে। কিন্তু যদি আমি বাজেটের দিকে তাকাই, তাহলে বাজেটের দিকে তাকানোর পর আমার কাছে মনে হচ্ছে যে এই বাজেটটা আমাদের জন্য একটা ডিজাস্টার তৈরি করে ফেলবে। প্রথমত সরকারের 2টো মেজর প্রকল্প, আপনার সেই ফ্যামিলি কার্ড এবং খাল কাটা, বৃক্ষরোপণ কর্মসূচিতে অলমোস্ট 1 লাখ কোটি টাকার মতো তাদের এরকম মোরালেস বাজেট দেওয়া আছে। 2 নম্বর হলো 9,30,000 কোটি টাকা বা সামথিং প্লাস মাইনাস যে বাজেট, সেই বাজেটের 2 লক্ষ কোটি টাকা দেশের বাইরে থেকে আর অভ্যন্তরীণ সেক্টর থেকে আসবে, লোকাল ব্যাংক থেকে, বিদেশ ব্যাংক থেকে। তাহলে বাকি রইল 7 লাখ কোটি টাকা। এই 7 লাখ কোটি টাকার মধ্যে ধরেন আনুমানিক একটা বিরাট অংশ, সেই 22% শুধু স্যালারি অ্যান্ড ওয়েজেসে চলে যাচ্ছে। কিন্তু আমাদের যে ট্রেডিশনাল ইনকাম হলো কাস্টমস, ভ্যাট, অবগারি, আয়কর, এই জায়গাগুলো থেকে মূলত বেশি ইনকাম আসে। তো এই জায়গাতে যদি আমরা গত 3 বছরের অর্থাৎ ইনুস জমানার ইনকাম দেখি, সেই ইনকামের তুলনায় যদি আপনি এই বছর অর্থ বছর দেখেন, তাহলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মানে সরকারের যে টার্গেট, সেই টার্গেটের অর্ধেকও কিন্তু এই রাজস্ব খাত থেকে আমরা আয় করতে পারছি না। তাহলে আপনি ধরে নিন যে এখন যেভাবে ব্যবসা বাণিজ্য চলছে সাকুল্যে বড় জোরে, আপনি যদি জাতীয় রাজস্ব বোর্ডকে মেরেও ফেলেন, তারা চট্টগ্রাম কাস্টমস হাউস, বেনাপোল কাস্টমস হাউস, ঢাকা কাস্টম হাউস, আয়কর বিভাগ, ভ্যাট, এই জায়গা থেকে 3 লক্ষ কোটি টাকার বেশি আয় করতে পারবে না। আচ্ছা, 3 লক্ষ কোটি টাকা, তাহলে এটা হচ্ছে অর্ধেক। তারা এখানে টার্গেটে ধরে রাখছে 6 লক্ষ কোটি টাকা। বাকি টাকাটা তারা কিভাবে করছে, তারা কর নেট মানে জাল বৃদ্ধি করার চেষ্টা করছে। এখন বলা হচ্ছে যে আপনার একটা জমি আছে,
সেই জমিটা আপনি ডেভেলপারকে দেবেন। এখন ডেভেলপারের কাছ থেকে আপনি যে টাকা নিলেন সে টাকা থেকে 15% আপনি আগের থেকে সরকার নিয়ে নিত। এখনও তো আবার এর সাথে আবার প্লাস করেছে যে আপনি যে অ্যাপার্টমেন্টগুলো পাবেন সেই প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের যে বাজার মূল্য আছে সেই বাজার মূল্যের উপর আপনাকে 15% ট্যাক্স দিতে হবে। তা আপনার যদি 10টা অ্যাপার্টমেন্টের জায়গায় 5টা অ্যাপার্টমেন্ট পান তাহলে একটা অ্যাপার্টমেন্ট বিক্রি করে আপনাকে সরকারের ট্যাক্স দিতে হবে। এখন এটা ভালো উদ্যোগ, নিঃসন্দেহে ভালো উদ্যোগ, সব কিছু ভালো উদ্যোগ, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে এটা এই বর্তমানে এই জগতে এটা তো সম্ভব হবেই না, বরং যারা যারা এই ট্যাক্স পেয়ার এবং কালেক্টর তারা যদি এখানে কোঅপারেশন না করে তাহলে সরকারের এই একটা সিদ্ধান্তের কারণে ওখানে যতটুকু সফলতা ছিল সেটাও ব্যর্থতায় পর্যবেসিত হবে। অর্থাৎ ধরেন পুরো আবাসন সেক্টরটা যদি 1 বছর খালি স্টপ হয়ে থাকে, 1 বছর যদি স্টপ হয়ে থাকে অ্যাটলিস্ট 2 লক্ষ থেকে 3 লক্ষ কোটি টাকার যে ব্যাংক ট্রানজাকশন এটা বন্ধ হয়ে যাবে, যে আমরা কোনো জমি ডেভেলপ করব না। তাহলে ওটার সাথে যত জিনিস আছে তা এইভাবে ধরেন সম্পদ কর, এইভাবে অ্যাপার্টমেন্ট কর, আর অনেক কিছু এখানে ইমপ্লয়েডভাবে এই বাজেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেখান থেকে সরকার আশা করছে যে তাদের অতিরিক্ত 2 লক্ষ কোটি টাকা এখান থেকে ট্যাক্স আসবে, যেটা সফল হওয়ার সম্ভাবনা মাত্র 5%। এর মধ্যে কি হলো দেখুন, ব্যবসা বাণিজ্যের অন্যান্য সমস্যা তো আছেই, কিন্তু সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে আইন শৃঙ্খলার অবনতি। মারাত্মকভাবে এটা একটা ডিজাস্টার হয়ে গেছে। আপনি দেখেন আওয়ামী লীগের একটা মিছিল হলো গাজীপুরের, সেখান থেকে মিছিল থেকে পুলিশকে গালাগালি করে বলা হলো যে ধারের কাছে আসবি না, তুই করে একদম মেরে ফেলবো। আমার জিন্দেগিতে বিশ্বাস করেন কোনো দিন এই ধরনের কথা পুলিশের একজন সাব ইন্সপেক্টর দাঁড়িয়ে আছে তাদেরকে কমান্ড করে মিছিল থেকে এই ধরনের কথাবার্তা উচ্চারণ হয়েছে, এটা আমার আউট অফ ইমাজিনেশন। এই সাহসটা তো রাতারাতি আওয়ামী লীগ পায়নি। তারা গত 2 বছরে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে এই যে আইন শৃঙ্খলার যে উন্নতিটা না করে অবনতি হচ্ছে, এটা সরকারের যত অর্থনৈতিক প্ল্যান হোক না কেন সেই প্ল্যানগুলোকে নষ্ট করে দেবে। একটা ছোট্ট উদাহরণ দিই, উনি যেটা খুব যেটা বলার চেষ্টা করেছেন যে বা আমিনের মতো কাঁচা কাঁচা রাস্তাস, তো সেটাকে আমি আর একটু বাংলায় বলে দিই যেন পাবলিক বুঝতে পারে। সেটা হলো আপনি যে কোনো ভালো কাজ করবেন, এখন যার জন্য করবেন তাকে বুঝতে হবে যে আমার জন্য ভালো কাজটা করা হচ্ছে, আর যিনি করবেন সে কাজটি তার মধ্যে একটা ডিভোশন থাকবে, একটা ধর্মও থাকবে, একটা আবেগ থাকবে যে আমি রাষ্ট্রের জন্য দলের জন্য একটা ভালো কাজ করছি। এই দুটোর যদি মিলন না হয় তাহলে কখনো ভালো কাজ হয় না। উনি সম্ভবত ফ্যামিলি কার্ড বা অন্য যে সমস্ত কাজ বা খাল কাটা এগুলোর কথা বলেছেন। এখন খাল কাটতে গেছে প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য যেখানে সেখানে একটা খাল কেটে মাটিগুলো নিয়ে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে। 10টা হয়তো ভালো খাল কাটা হচ্ছে, কিন্তু 2টা জায়গাতে এই যে মাটি খেকো গ্রুপদের যে যন্ত্রণায় সেই যন্ত্রণাতে সোশ্যাল মিডিয়াতে এই সরকারকে একটা মাটি খেকো সরকার বলা হচ্ছে। পদ্মা সেতুর ব্রিজের ওই যে পিলারের নিচ থেকে মাটি সরিয়ে নেওয়া হলো, কি জন্য ইটভাটায় মাটি বিক্রি করতে হবে। বাংলাদেশে এটা পাগলও পাবেন না, এটা তেলাপোকাও পাবেন না যে এটার পক্ষে কথা বলবে। প্রত্যেকটা লোক এভাবে সরকারকে ভালো কাজগুলো নষ্ট করে দিতে হবে। পার্লামেন্টে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এক মহিলাকে ডেকে নিয়ে ধর্ষণ করে ছেড়ে দিয়েছে 2000 টাকার জন্য। এখন এই যে ফ্যামিলি কার্ড দিয়েছে কত মানুষ হয়তো উপকৃত হয়েছে, কিন্তু ওই যে একটা মানুষ দুর্বৃত্ত, দলের মধ্যে একটা দুর্বৃত্ত, সে একটা মহিলাকে নিয়ে এই ফ্যামিলি কার্ডের কথা বলে ধর্ষণ করে দিল। এটা সরকার কী করে সামাল দেবে? এটা তো ডে বাই ডে প্রচণ্ডভাবে বাড়ছে। খাল কাটার কথা বলে মাটি শেখ হাসিনার জমানাতে আশ্রয়ণ প্রকল্প হয়েছে, সেই আশ্রয়ণ প্রকল্পে পাগল থাকে, ভবঘুরে থাকে, সাধারণ মানুষ থাকে। এরকম বেশ কয়েকটা আশ্রয়ণ প্রকল্পের উপরে খাল কাটার মাটি ফেলে দিয়ে পুরো আশ্রয়ণ প্রকল্প মাটি চাপা দেওয়া হয়েছে। ওখানে কি হয়েছে বাস্তবতা, কেন হয়েছে, কি হয়েছে কারো জানি না, কিন্তু এই দৃশ্য যখন আসছে বা ওখানকার মানুষদের যখন আহাজারি সামাজিক মাধ্যমে চলে আসছে, সঙ্গে সঙ্গে এই যে প্রধানমন্ত্রী যত মিষ্টি কথা বলছেন, যত অনাড়ম্বর জীবনযাপন করছেন, যত স্বাভাবিক হওয়ার কথা চেষ্টা করছেন, সবাই কিন্তু এটাকে রিভার্সে নিয়ে যাচ্ছে। ফলে সরকারের যে সফলতা, সেই সফলতা দেখা গেল বিন্দু বিন্দু যেই জায়গাগুলোতে আছে যে সবার কিন্তু দেখবেন পচা শামুকে পা কাটে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকার এই সময়টাতে এমন কিছু কাজকর্ম করছে যেগুলো শুধুমাত্র তারা তালি পেতে চাচ্ছে। তারা চাচ্ছে যে তাদেরকে সবাই অতিমানব মনে করুক, মহামানব মনে করুক এবং তারা অমরত্ব লাভ করবে। এই যে একজন প্রতিমন্ত্রী, সে তার 2টো ইউনিয়ন তার 2 সন্তানের নামে দিয়ে দিয়েছে। অনেক ঐতিহ্যবাহী গ্রামের অনেক বাতিল করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বন্ধু, ক্লাস ফ্রেন্ড বা বন্ধু, সে এই দুষ্কর্মের বুদ্ধি তার মাথায় আসবে কেন?
2 নম্বর হলো যে তাকে বলা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলছে যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল মিনিস্টার। এটা তো ঠাট্টা, মস্কারা। প্রধানমন্ত্রীর বন্ধু যদি হয় কেউ, তার তো সবচেয়ে বিনয়ী হওয়া উচিত, এত বিনয় হওয়া উচিত যে প্রধানমন্ত্রীর চেয়ে তার বিনয়ী হওয়া উচিত, যে যেন বুঝতে না পারে যে আমার কারণে যেন প্রধানমন্ত্রীর কোনো দুর্নাম বদনাম না হয়। ফলে কি হচ্ছে যে একজন মীর শাহ আলমের কারণে প্রধানমন্ত্রী যতই অনাড়ম্বর জীবনযাপন করুন না কেন, তার পোর্ট্রেটটা ভেসে উঠতেছে এই প্রতিমন্ত্রীর ধমকের সঙ্গে, প্রতিমন্ত্রীর গোল গোল চোখের উপর, তার পেশি, তো সে এক সময় হাফ প্যান্ট মানে হাফ হাতে গেঞ্জি পরে তার যে পেশি ঠেসি আছে এগুলো দেখাচ্ছে, অনেকটা জমিদারি ভাব হচ্ছে। তো এই জিনিসগুলো হয় কি যে ইটস এ নুইসেন্স, মানে ইটস নট এ মেজর অফেন্স, ইটস এ নুইসেন্স। এই নুইসেন্সগুলোই একেবারে রীতিমতো সরকারের শেষ পর্যায়ে এসে ওয়ার ক্রাইম হয়ে যায়। যেদিন ধরেন এস আলমের অভিযাত্রা হয়েছিল, সেদিন শেখ হাসিনা বুঝতেও পারেনি যে এই এস আলম তাকে ডুবাবে। এবার যেদিন আপনার সালমান এফ রহমানের অভিষেক হয়েছিল ছোট্ট একটা জায়গা থেকে, আমি তো নিজের সাক্ষী, সেই কি করলো, তার ভ্যাকসিমকোর বিওএল অনলাইনের একটা যাকে বলা হয় ফ্রি ইন্টারনেট কানেকশন দিয়ে দিল সুধা সদনে। এটার মাধ্যমে ওনার ওই উত্থান হলো ওখানে শেখ হাসিনার সাথে কানেক্টিভিটি। সেই থেকে দেখেন কোথায় এসে চলে গেছে। ফলে আজকে যে সকল রাহু হা করে এই সরকারকে গ্রাস করছে, এটার কোনোটাই কিন্তু নেগলিজেবল নয়। প্রত্যেকটা জিনিসে কগনিজেন্সে নিতে হবে, এবং এরাই আজকে মানে যেটাকে আপনি ছোট ছোট মাছ দেখছেন, এরাই দুদিন পরে বোয়াল হবে, হাঙ্গর হবে, নীলতিমি হবে, কুমির হবে। এবং কুমির হয়ে আওয়ামী লীগকে খেতে পারবে না, জামাতকে খেতে পারবে না, এরা ওই নিজেদের লোকদেরকে খাবে। যে আমি আভ্যন্তরীণ বিষয়ে যেহেতু আমরা আলোচনায় আছি, আমি আমার কিছু ব্যক্তিগত সাজেশন সরকারের প্রতি এজ এ নাগরিক হিসাবে, সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তাধারা, ওনার চালচলন, ওনার ভিশন দেশকে নিয়ে হচ্ছে বাংলাদেশকে উনি একটা স্বনির্ভর, প্রত্যেকটা মানুষ হাসি খুশি জীবন এবং প্রতিটা ঘরে একটা শান্তির সুবাস থাকবে, এরকম একটা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছুতে উনি যে থিমগুলো নিয়েছে, বাজেটের যে আপনার প্রথম বয়ানটা আছে, বয়ানে বেশ কিছু চমৎকার বিষয় আছে, যে প্রত্যেকটা জিনিসেরই উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা পরিবার যাতে একটা সুন্দর সুষ্ঠু জীবন পায়, এই উদ্দেশ্যটা নিয়ে উনি ওনার কার্যক্রমগুলো শুরু করেছেন। প্রশ্ন দাঁড়িয়েছে উনি সেনাপতি, ওনার সাথে যারা আছেন ওনারা এই কালচারে বা এই মন মানসিকতায় এখনও তৈরি কিনা। বিশেষ করে মন্ত্রী থেকে শুরু করে এমপি সাহেবেরা সবাইকে এই অ্যালাইনমেন্টে নিয়ে আসা ওনার চিন্তাধারার সাথে, এটার জন্যে একটা ওরিয়েন্টেশন খুব জরুরি। ওরিয়েন্টেশনটা নট নেসেসারিলি যে ক্লাস নিয়ে করতে হবে, এটা উনি ডেফিনেটলি ভালো জানেন কিভাবে ওনার মন্ত্রিসভাকে পরিচালনা করবেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, একটা সমন্বয়হীনতা আছে। বাজেটের যে আইডিয়াসগুলো আছে, আইডিয়াসগুলো আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হয়েছে এগুলো অর্থমন্ত্রী এই জিনিসগুলো নিয়েছেন প্রধানমন্ত্রীর ভিশন থেকে, কিন্তু উনি এটাকে ট্রান্সলেট করা প্র্যাকটিক্যালি যেভাবে করার দরকার ছিল, সেই ওরিয়েন্টেশনটা আমার কাছে মনে হচ্ছে মিসিং এখানে। যে কারণে বললাম যে জিনিসটা এমনও তো হতে পারে যে কোনো থিওরিটিশিয়ান আসলে আইডিয়াগুলো দিয়েছেন, যার সঙ্গে প্র্যাকটিক্যালি হতে পারে, এটা হয়তো অর্থমন্ত্রীও না, প্রধানমন্ত্রীও না, তাদের উপরে কেউ একটা আইডিয়া দিয়েছেন, শুনতে ভালো না। কনসেপ্টগুলো কিন্তু অর্থনীতিবিদদের সহায়তা নিয়ে করতে হয়, সেটা ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু এটাকে ট্রান্সলেট করা, এটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার জন্য পলিটিক্যাল ইকোনমি, হ্যাঁ, ক্ষেত্রটা দরকার। আমি লেম্যান ওয়েতে বলছি, সেটা হলো যে যারা এখানে জড়িত সিদ্ধান্ত নেয়ার জন্য, ডিসিশন মেকারস, এনাদের এই সমন্বয়টা নাই এখন এই মুহূর্তে। এখনও অনেকে ইউফোরিয়াতে আছে, ওখানে আমি ক্ষমতায় এসেছি, সরকার গঠন করেছি, এই ইউফোরিয়া থেকে বেরিয়ে জনগণকে ডেডিকেট করে কাজ করার মানসিকতা তৈরি করার জন্য প্রধানমন্ত্রীকে, তার টিমকে আগে উজ্জীবিত করতে হবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার গুলাম মোল্লা রনি এবং ব্যারিস্টার মঈন ফিরোজকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফরে গেছেন। মানুষ নিশ্চয়ই বিচার করবে যে প্রাপ্তি
অপ্রাপ্তি কি এই সফরের। প্রাপ্তিযোগ যেটা সেটা টেকসই কিনা সেটাও মানুষ বিবেচনা করবে, বা এই প্রাপ্তি আনতে গিয়ে, অর্জন করতে গিয়ে আরও অনেক সম্ভাবনাকে আমরা বিসর্জন দিচ্ছি কিনা বা ঝুঁকির মধ্যে ফেলছি কিনা সেটাও মানুষ বিবেচনা করবে। অভ্যন্তরীণভাবে বেশ কিছু প্রসঙ্গ ওনারা আলোচনার মধ্যে এনেছেন। একটা হচ্ছে যে আমার এক অতিথি বলছিলেন যে দল বা অন্যান্য স্টেট অ্যাপারেটাস এগুলো বিএনপির শক্তি নেই, বিএনপির শক্তি হচ্ছে জনগণ। তো জনগণের কাছে সরকারের দিক থেকে যে কোনো নেগেটিভ বার্তা যায় সেক্ষেত্রে কিন্তু সরকার বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আরেক অতিথি বলছিলেন যে সরকার যা কিছু করছে জনগণ সেটা বুঝতে পারছে কিনা, যে এটা সরকার তাদের জন্য করছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আপনি যার উপকার করলেন তাকেও এটা বুঝতে পারতে হবে যে এটা আসলে আপনি জেনুইনলি করছেন, এখানে আপনার সিম্প্যাথি এমপ্যাথি সবই আছে না, বা অন্য কোনো উদ্দেশ্যে করছে কিনা। এবং সব কথার মূল কথা যেটা তারা বলছেন যে এমন যেন একটা পরিস্থিতি তৈরি না হয় সরকারে যারা আছেন বা সরকার সংশ্লিষ্ট যারা তারা নিজেরাই নিজেদেরকে খেয়ে ফেলছেন। এবং এই জায়গাটাতে সবচেয়ে বড় সতর্ক বার্তা ওনারা উচ্চারণ করছেন সরকারের জন্য, ক্ষমতাসীন দলের জন্য এবং বিশেষ করে সরকার প্রধানের জন্য। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।